নমস্কার, আমি প্রীতিলি মধু। আজকের এই বিশেষ ওয়েবিনারে মধু স্টুডেন্ট একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আধুনিকতা ও শ্রী মা শারদা। শ্রী মা শারদা দেবী শুধু আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল আলোকবর্তিকাই নন, তিনি আধুনিক মানব সমাজের জন্য এক অনন্য প্রেরণা। তার জীবন দর্শন, মমত্ববোধ, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধ আজও আমাদের পথ দেখায়। আধুনিকতার আলোকে শ্রীমার জীবন ও চিন্তা তাৎপর্য নিয়ে আজকের আলোচনা আমাদের সকলকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট বক্তা মিস্টার রামপ্রসন্ন ভট্টাচার্য। তার গভীর গবেষণা ও বিশ্লেষণ আমাদের এই বিষয়কে আরো সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী। আর দেরি না করে আমি মিস্টার রামপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকবার সবাইকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে প্রীতিলি আজকাল যেরকম সুন্দরভাবে ইন্ট্রোডিউস করে, তার জন্য প্রীতিলিকেও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আর এই ওয়েবিনারের যারা শ্রোতা দর্শক, তাদের জন্য রইল আমার শুভেচ্ছা। আজকে বক্তব্যের বিষয় আধুনিকতা ও শ্রীমা শারদা দেবী। এই আলোচনার শুরুতেই আমার প্রথমে মনে পড়ছে সিস্টার নিবেদিতার মা সম্বন্ধে একটি উক্তি, যেটা পাওয়া যায় ওনার সেই বিখ্যাত বই দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যার বঙ্গানুবাদ করেছিলেন রামকৃষ্ণ সংঘের নবম অধ্যক্ষ স্বামী মাধবানন্দজি, বাংলায় অনুবাদ করেছিলেন। তো সেখানে নিবেদিতা শ্রী মা সম্বন্ধে একটি যেন প্রশ্ন রেখেছিলেন। প্রশ্নটা হচ্ছে, শ্রী মা কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি, না নবীন আদর্শের অগ্রদূত? এই যে প্রশ্নটির উত্তর খুঁজতেই বলা যায় আমরা ব্যগ্র হয়েছি, এবং সেখানে এই আধুনিকতা ব্যাপারটা এসে যাচ্ছে। আধুনিক শব্দটি সময়ের সঙ্গে সবসময় যুক্ত হয়ে আমাদের কাছে উপস্থিত হয়। যেমন আধুনিক যুগ, তার আগে মধ্যযুগ, তারও আগে প্রাচীন যুগ ইত্যাদি সবই সময়ের সঙ্গে সম্পৃক্ত। এবং এই যুগগুলি যেখানে উল্লেখ করা হয়, সেখানে সেই সময়কার ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির কথাও বলা হয়। আজকে আমরা আধুনিক যুগে রয়েছি। বেশ কয়েকশো বছর ধরেই আমাদের এই আধুনিক যুগের সূত্রপাত। সভ্যতার বিকাশ হয়েছে, সংস্কৃতির উন্নয়ন ঘটেছে, বিজ্ঞানের ক্ষেত্রে এবং আরো নানা ক্ষেত্রে। যে সময়টাতে আমরা এখন উপস্থিত হয়েছি, সেটাকে আধুনিক যুগ বলা যায়। কিন্তু এই আধুনিক
আর আধুনিকতা, এই দুটির মধ্যে একটা কিন্তু ফারাক রয়েছে। অর্থাৎ আধুনিকতার কনোটেশন বা ব্যঞ্জনা আরো অনেক ব্যাপক। সেই আধুনিকতা বলতে আমরা যে বৈশিষ্ট্যগুলিকে স্মরণ করি সেগুলি হচ্ছে যেমন মানবতাবাদ, যেখানে সবার উপরে মানুষ সত্য, এই ধারণা। তারপর বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নয়, বসুধৈব কুটুম্বকম, এইরকম ভাবনা। সাহসী এবং আত্মবিশ্বাসী হওয়া আধুনিকতার একটা বিশেষ বৈশিষ্ট্য, যেখানে নিজের কর্মের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস সবসময় থাকবে। তারপর আধুনিকতার আরেকটা বৈশিষ্ট্য যে জীবনের প্রতি একটা অনুরাগ থাকবে, অর্থাৎ শিল্প, সাহিত্য, সঙ্গীত, নাটক ইত্যাদির প্রতি অনুরাগ দেখা যাবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আধুনিকতায় আমরা দৃঢ় ব্যক্তিত্ব ও উদার মনের অধিকারী মানুষদের দেখতে পাব, যারা সংকল্পে দৃঢ় এবং অথচ ভেদ বুদ্ধিহীন। তো এইসবের প্রেক্ষিতে আমরা মা শারদার জীবনের দিকে যদি তাকাই, তবে বুঝতে পারবো তিনি আধুনিকতার রোল মডেল ছিলেন কিনা। আমাদের একটু জানার প্রয়োজন, যে সময়ে মা শারদা ছিলেন কেমন ছিল সে সময়টা। আমরা মা শারদাকে তার অধ্যাত্ম জিজ্ঞাসু যারা তার কাছে যেত এবং সেই অধ্যাত্মবাদের উপর ভিত্তি করে তাকে দেবীর আসনে বসিয়েছি, যেটা খুবই সঙ্গত। কিন্তু আমরা মা শারদাকে মানবী হিসেবে আজকে একটুখানি আলোচনা করতে চাই, যেখানে তার জীবন যাপনের মাধ্যমে সেই আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলির কথা বললাম সেগুলো ফুটে ওঠে কিনা। এখন যে সময়ে মা শারদা ছিলেন সেটা ছিল পরাধীন ভারতবর্ষ, ব্রিটিশ শাসনের অধীনে, এবং সমাজেও তখন, আমাদের সমাজেও তখন কিন্তু নানা রকমের বিধিনিষেধ ইত্যাদি থাকতো। আর মা শারদা তো ছিলেন ব্রাহ্মণ ঘরের বিধবা, যাকে শ্রীরামকৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন। 1886 সালে শ্রীরামকৃষ্ণ মর্তলীলা সাঙ্গ করেন, কিন্তু তার আগে শ্রী মাকে বলেছিলেন যে এ আর কি করেছে, অর্থাৎ তিনি নিজে আর কি করেছেন, তোমাকে আরো অনেক কাজ করতে হবে। তো শ্রীরামকৃষ্ণের সেই নির্দেশ 1886 সালের পর থেকে 34 বছর ধরে শ্রীমা পালন করে গেছেন। হয়তো তিনি সেগুলো প্ল্যান মাফিক কিছু করেননি, কিন্তু তার
জীবনযাপনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি কিভাবে মানুষকে এক উচ্চতর মানুষে পরিণত করার, অর্থাৎ আধুনিক হওয়ার পথ নির্দেশ করেছেন। এখানে বলা দরকার যে একমাত্র স্বামী বিবেকানন্দই প্রথমে বুঝতে পেরেছিলেন শ্রীমার আধুনিকতার স্বরূপ। তাই তিনি ঘোষণা করেছিলেন যে মাকে অবলম্বন করেই গার্গী, মৈত্রেয়ী ইত্যাদি অনেক তৈরি হবে। তার কাছে মা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বোঝা যায় এই স্টেটমেন্টের মধ্য দিয়ে, যেটা আমরা পাই স্বামীজির লিখিত চিঠির মধ্যে। তিনি কখনো কখনো কিছুটা আবেগ প্রসূত অবস্থায় বলেছেন, শ্রীরামকৃষ্ণ গেলে যাক, কিন্তু মাকে যেন আমরা কখনো অবজ্ঞা না করি, তাহলে সবকিছুই গোলমাল হয়ে যাবে। তো শ্রী মার গুরুত্ব স্বামীজির কাছে ছিল প্রচন্ড, এবং সেই কারণেই আমরা দেখতে পাই যে নিবেদিতা ভারতে এলেন 1898 সালে, এবং 1898 17ই মার্চ স্বামীজি তাকে মার সঙ্গে দেখা করতে পাঠালেন। সঙ্গে ছিলেন সারা বুল, জোসেফিন ম্যাকলাউড, এই তিনজন। তো 17ই মার্চ 1898 সেই দিনটি পরে নিবেদিতা তার ডায়েরিতে লিখেছিলেন ডে অফ অল ডেজ, মানে এত গুরুত্বপূর্ণ তার কাছে মনে হয়েছিল। এবং নিবেদিতা তার চিঠিতে জানিয়েছেন তার এক বিশেষ বন্ধু মিসেস নেল হ্যামন্ড, স্বামীজির ভক্ত এরিক হ্যামন্ডের স্ত্রী, এই নীল হ্যামন্ড, মিসেস নীল হ্যামন্ডকে একটি চিঠিতে নিবেদিতা এই মায়ের সঙ্গে সাক্ষাতের পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে চিঠি লিখেছিলেন সেই 17ই মার্চের পরে। সেখানে একটা জায়গায় তিনি লিখছেন যে কিভাবে মাই ডটার, মানে আমার মেয়েরা বলে সম্বোধন করে মা সারদা তাদেরকে মানে নিয়ে আসেন এবং পাশে বসান, এবং শুধু তাই নয়, একসঙ্গে বসে মা সারদা প্রসাদও খেয়েছিলেন তাদের সঙ্গে। সেই সময়ে এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। একে এই সাদা চামড়ার লোকদেরকে ম্লেচ্ছ বলা হতো, তাদের ছোঁয়াছুঁয়ি করার অনেক বিধিনিষেধ ছিল। সেই সময়েতে মা সারদা যে বসে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে তাদের সঙ্গে বসে প্রসাদ খেয়েছিলেন, এটা ছিল একটা অভাবনীয় ব্যাপার, যে খবরে স্বামীজি নিজেও এতই উল্লসিত হয়েছিলেন যে তার গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন এ সম্বন্ধে। আর নিবেদিতা এই ঘটনার পরে যে বলছিলাম, নেল হ্যামন্ডকে চিঠি লিখেছিলেন সমস্ত কিছু জানিয়ে, এবং বলেছিলেন, দিস
gave us all dignity. This gave us all dignity and made my future work possible. অর্থাৎ নিবেদিতা যে কারণে স্বামীজির আহ্বানে ভারতবর্ষে এসেছিলেন, সেই কাজগুলো যে করা সম্ভব হবে, এটা এই মায়ের সঙ্গে দেখা হওয়ার পরেই, মায়ের যে তাদেরকে গ্রহণ করা মাই ডটার বলে, এই সব থেকেই তার সেই ধারণাটা সৃষ্টি হয়। যে কথা বলছিলাম, সেই সময়ে সমাজে নানা রকমের বাধা নিষেধ ছিল সমস্ত ব্যাপারে। সেটা বালিকাদের খুব কম বয়সে বিয়ে দেওয়ার একটা সিস্টেম ছিল, তারপর তাদেরকে শিক্ষার দিকে এগোতে না দেয়া, এরকম একটাও ব্যাপার ছিল। আমরা জানি যে মা শারদা এই শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীদির সঙ্গে সেই বর্ণ পরিচয় নিয়ে একটু পাঠ করতেন। সেটা দেখে ঠাকুরের ভাগ্নে বই কেড়ে নিয়েছিল মায়ের কাছ থেকে, বলে কি এ সমস্ত পড়া, শেষে নাটক নভেল পড়ে উচ্ছন্নে যাবে, এরকম একটা ভাব। কিন্তু লক্ষ্মী দিদির বইটা কেড়ে নিতে পারেনি। এটা মা নিজের ভাষায় বলছেন, ও তো মানে যেহেতু শ্রীরামকৃষ্ণের ভাইঝি এবং খুব মানে সেই যুগে তার সংকল্পটাও ছিল খুব দৃঢ়। যাই হোক, মা কিন্তু সেই যে শিক্ষার আলো সেরকম ভাবে পাননি তা নয়। পরের দিকেও তিনি যখন দক্ষিণেশ্বরে থাকতেন, তার জীবনী থেকে আমরা জানতে পাই যে একজন এসে তাকে এরকম কিছুটা, সে গঙ্গা স্নানে এসে নবমতে তার কাছে থেকে কিছুটা পাঠ দিয়ে যেত। এইভাবে মা কিন্তু বেশ পড়তে পারতেন। এই শিক্ষার প্রতি মানে মায়ের যে একটা স্বাভাবিক চেতনা ছিল, যেটাকে তিনি অন্যদের মাঝে উদ্বুদ্ধ করতে চাইতেন। আমরা জানি যে রাধুকে, মায়ের ভাইজি রাধু, তাকে মা স্কুলে পাঠিয়েছিলেন। তাতে অন্য কয়েকজন মায়ের সঙ্গিনীরা একটুখানি অন্যরকম মত প্রকাশ করলেও মা সেটাকে মানেননি। এরপরেও আমরা পরের দিকে জানি যে সরলা দেবী, যিনি ভবিষ্যতের সারদা মঠের প্রথম অধ্যক্ষা, প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, সেই সময় সরলা দেবী তখন নিবেদিতা স্কুলে পড়ে। তারপরে মা তাকে নার্সিং শেখার জন্য পাঠান। এতেও অনেকের আপত্তি ছিল। তখন মা বলেছিলেন যে কেন, ও তো সব শিখে আমাদেরই পরে সেবা করবে। তো নার্সিং শেখাটা যে কতটা জরুরি, এই শিক্ষাও যে মানুষের অনেক কাজে আসবে, সেটা মা বুঝতে পেরেছিলেন। মায়ের আর একটা ব্যাপার ছিল, ভক্তদের অনেক মেয়েরা, তাদের মায়েরা হয়তো বলতো যে এরকম এই বিয়ে দিতে পারছি না ইত্যাদি, তাদেরকে বলতেন কেন, একটু নিবেদিতার স্কুলে পাঠাও না, সেখানে তারা শিখুক, হাতে কলমে অনেক কাজ, এমনিতে লেখাপড়া শেখা।
যেটা তাদেরকে পরে স্বনির্ভর হতে সাহায্য করবে। এইটে অনেকবারই অনেক ভক্তকেই মা বলেছেন, উদাহরণ দিয়েছিলেন যে নিবেদিতা স্কুলে দুটি মাদ্রাজি মেয়ে তারা রয়েছে, তারা শিক্ষা গ্রহণ করছে। সুতরাং শিক্ষার প্রয়োজনীয়তা যে কতটা, বিশেষ করে মেয়েদের, সেটা মা তার এই আধুনিক মনোভাবের জন্যই বুঝতে পেরেছিলেন। আর একটা বৈশিষ্ট্য যেটা আধুনিকতার, সেটা হচ্ছে যে কুসংস্কার মুক্ত মন। আমরা মায়ের জীবনে অনেক ঘটনার মধ্য দিয়ে সেটা দেখতে পাই। বিখ্যাত ঘটনা তো আমরা অনেকেই জানি, সেই মুসলমান ডাকাত আমজাদ, সে মার কাছে আসতো, মায়ের খুব স্নেহের পাত্র ছিল। সে এলে মা তাকে পেট ভরে খাওয়াতেন এবং নিজে তার ওই এঁটো পাতা তুলে পরিষ্কার করতেন। এই দেখে অনেকে আপত্তি করায় মায়ের স্ট্রেট যে বিখ্যাত উক্তি, যে আমজাদও আমার যেমন ছেলে, শরৎও যেমন ছেলে, আমজাদও আমার তেমনি ছেলে। অর্থাৎ শরৎ কিনা স্বামী শারদানন্দ, যিনি মায়ের দাড়ি ভারী ছিলেন, রামকৃষ্ণ সংঘের সম্পাদক ছিলেন এবং লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করেছিলেন। আরো অনেক কাজ তার রয়েছে, বই লেখা ইত্যাদি ইত্যাদি। সেই স্বামী শারদানন্দকে, মানে আমজাদকে সেই স্বামী শারদানন্দের সঙ্গে তুলনা করে মা তার এই সংস্কার মুক্ত মনের পরিচয় দিয়েছিলেন। ছোটখাটো অনেক ঘটনা আছে, যেমন মায়ের ওই সেই ভাইজি নলিনী, তার ছিল সূচিবাই। সে একদিন এসে মাকে বলছে যে বোধহয় রাস্তায় কোনো ময়লা টয়লা সে পা দিয়ে মারিয়েছে, তো সেই জন্য তাকে গঙ্গা স্নানে যেতে হবে। মায়ের স্ট্রেট উক্তি ছিল, কি দরকার, পাটা ভালো করে ধুয়ে ফেলো। তো নলিনী তাতে আপত্তি করাতে, মানে গঙ্গা জল দিয়ে ধুতে বলেছিলেন। আর শুদ্ধতার প্রতীক মা শারদা পরে বলেছিলেন, তাহলে আমাকে ছো। অর্থাৎ পবিত্রতা শুদ্ধতার প্রতীক মা ওইসব সূচিবায়ীগ্রস্ত মানুষদের কিভাবে উপদেশ দিতেন, সেটাও তো আধুনিকতারই একটি লক্ষণ। আমরা আধুনিকতার লক্ষণ হিসেবে আরো যেসব ব্যাপারগুলো লক্ষ্য করি, যে মানুষের প্রতি শ্রদ্ধাবান হওয়া, যে যেরকম কাজই করুক না কেন তাকে শ্রদ্ধা করতে হয়। শ্রীমা ইনসিস্ট করতেন যে অব্রাহ্মণ কেউ যদি এসে মায়ের সঙ্গে দেখা করতো, তিনি তার ভাইদের বলতেন যে তাকে প্রণাম করার জন্য।
এতে হয়তো কেউ আপত্তি করলে তার উক্তি ছিল, ওকে প্রণাম করবে না, ও তো কত বড় মানে বিদ্বান, এবং তার মধ্যে কত রকমের গুণ আছে, এইসব মানুষের প্রতি শ্রদ্ধাবান হওয়া সবসময় দরকার। এটা সাধারণত এই যে ছোটবেলা থেকে পরিবারের মধ্যে এই রকম সংস্কারটা যদি থাকে, তাহলে সেটা তাদের পরবর্তী জীবনেও পরিলক্ষিত হয়, যেটাই হচ্ছে আধুনিকতার একটা লক্ষণ। এই প্রসঙ্গে আমি একটু আমার ব্যক্তিগত জীবনের একটা কথা বলি। বহু বছর আগে, আহ, তখন আমার স্ত্রী জীবিতা ছিলেন, আমরা গড়িয়াহাটের দিকে যাচ্ছিলাম। ফুটপাতে চলতে চলতে হঠাৎ একটি মেয়ে তাড়াহুড়ো করে, মেয়েটি তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল, তার পা আমার স্ত্রীর পায়ে লেগে যায়। অবাক হয়ে দেখলাম তৎক্ষণাৎ মেয়েটি নিচু হয়ে আমার স্ত্রীকে প্রণাম করলো পায়ে হাত দিয়ে, এবং তারপর আর না দাঁড়িয়ে সোজা বেরিয়ে গেল। ঘটনাটা আমাকে খুবই, আমাদের দুজনকেই খুবই আনন্দ দিয়েছিল, কিন্তু বুঝতে পারলাম যে এই যে সংস্কারটা, বড় যে তাকে শ্রদ্ধা জানানো, সেইটার সংস্কার এই পরিবারের মধ্যেই তৈরি হয়। পরিবারের মা বাবারা যদি তার ছেলে মেয়েদের এই শিক্ষাটা দেন, তাহলে পরবর্তীকালে তারা সত্যিই আধুনিক হওয়ার যোগ্য হয়ে উঠবেন। মায়ের এই যে শিক্ষা এবং শ্রদ্ধাবান হওয়া, এই সমস্ত সঙ্গে আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে উদারতা। মার মনটা ছিল এতই উদার যে তিনি সবাইকে আপন করে নিতে শেখার একটা উপদেশ দিতেন। কেউ পর নয়, জগৎটা তোমার। এই উদারতার এক উদাহরণ দেয়া যায় যে সেই সময় বিলিতি কাপড় বর্জন করার একটা খুব রেওয়াজ উঠেছিল, যে স্বদেশি কাপড় পরতে হবে। এক ব্রহ্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কিছু কাপড় কিনে আনার জন্য। সে ওই বিলিতি কাপড় না এনে এই স্বদেশি মোটা কাপড় সেগুলো এনেছিল, কিন্তু তাতে মায়ের ওই সঙ্গের মানে পরিবারের তারা সেগুলো পছন্দ করেনি। তখন সেই ব্রহ্মচারী বলেছিল, ওগুলো তো বিলিতি কাপড়, এই স্বদেশি কাপড়টাই ভালো। মায়ের উত্তর ছিল, দেখো বাবা, ওরাও তো আমার ছেলে, অর্থাৎ বিলিতি কাপড় যারা তৈরি করছে সে বিলেতের লোকগুলোও তো আমারই ছেলে। এই ছিল মায়ের উদার মনের পরিচয় একটা। অ্যাকচুয়ালি স্বদেশি কাপড়ের কোয়ালিটি সেই সময় তখন মোটেই ভালো ছিল না, এবং দামেও সেগুলো মানে বিলেতি কাপড়ের থেকে বেশি হতো। সেদিক থেকে যদি ভাবি, তাহলে মায়ের এই উদারতার সঙ্গে তার যে ঠিকঠাক ভাবনা চিন্তা, সেটাকেও
যুক্ত করা যায়। মা তার জীবনে বহু শিষ্যকে দীক্ষা দিয়েছেন। তার মধ্যে বিভিন্ন জাতের মানুষজন ছিলেন, বিভিন্ন ধর্মেরও মানুষজন। আমরা জানি যে বেশ কয়েকজন খ্রিস্টান এবং সেই সময় কলকাতায় বসবাসকারী বেশ কিছু অ্যাংলো ইন্ডিয়ান, তারাও মায়ের কাছে এসে দীক্ষা নিয়েছিলেন। এটাও তো তার উদারতার একটা লক্ষণ, যেটা যেটা আধুনিকতার এক বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য যে সেই সময় বম্বের বিখ্যাত প্রযোজক পরিচালক সৌরভ মোদি, সে বম্বে থেকে কিভাবে সব খবর টবর পেয়ে কলকাতায় এসে মায়ের সঙ্গে দেখা করতে যখন চান, তখন তাকে প্রথমে যেতে দেয়া হয়নি। তারপরে সৌরভ মোদি মায়ের কাছে যান এবং দীক্ষা গ্রহণ করার জন্য তার কাছে বলেন। এখন ব্যাপার হলো যে কেউই কারোর ভাষা বোঝেন না, অথচ মা তো মনের কথা বুঝতেন, সেই জন্য তাকে বসিয়ে তাকে দীক্ষা দেন। এবং দীক্ষা নেবার পরে সে যখন হাসি মুখে নিচে এসে চলে যাচ্ছে, তখন কেউ একজন বলেছিল যে এরকম গেল। তখন শরৎ মহারাজ বলেছিলেন, মায়ের যদি একটি পার্সিকে শিষ্য করার ইচ্ছে হয় তাহলে আমি আর কি বলবো। এই যে উদার মনোভাব, এটা মায়ের জীবনে সবসময় পরিলক্ষিত হয়েছে। তার জীবনে অনেক ছোটখাটো ঘটনার মধ্য দিয়ে দেখা যায় তিনি কিভাবে মানুষ হিসেবে আধুনিকতার পরিচয় দিয়েছেন, মানুষের জন্য ভেবেছেন। যেমন রাঁধুনি জয়রামবাটিতে হয়তো কিছু রান্না করত, সেই সময় মা তাকে জল খাবার খেতে দিয়ে নিজেই রান্নাতে লেগে যেতেন। তার মনটি ছিল এমনই উদার। তারপর গোয়াল ঘরে একটি ছোট ছেলে কাজ করত, তার খোস পাঁচরা হয়, সে ভুগছিল খুব এবং কাঁদত। মা নিজে সেই নিম পাতা, হলুদ ইত্যাদি বেটে একটা মলমের মতো করে তার কাছে গিয়ে সেগুলো কিভাবে লাগাতে হবে সেই মানে খোসপাচড়ার উপরে সব দেখিয়ে দেন, এবং পরের ছেলেটি ভালো হয়ে যায়। যে এটাই হচ্ছে সেই উদারতার লক্ষণ, যেটা আধুনিকতার একটা বৈশিষ্ট্য। আর আধুনিকতার আরেকটি বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে ব্যক্তিত্ব, তা ব্যক্তিত্ব হওয়া উচিত খুব দৃঢ়। এই ব্যাপারে আমরা স্মরণ করতে পারি যে মা যখন শিষ্যদের জন্য রান্না করে খেতে দিতেন, একবার শ্রীরামকৃষ্ণ এসে মানে খবরদারি করে এরকম বলেন, কটা রুটি খেতে দিচ্ছ, কি দিচ্ছ ইত্যাদি। মা তখন বলেন যে ঠিক আছে, যার যেমন দরকার আমি দিই, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাতে সন্তুষ্ট হন না।
শ্রীরামকৃষ্ণ বলেন যে এরা ভবিষ্যতে এদেরকে অনেক সাধারণ ভোজন করতে হবে, এদেরকে ওই রকম ভাবে অত খাওয়াতে নেই। তখন শ্রীমা দৃঢ়ভাবে বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে, ওদের ভবিষ্যৎ আমি দেখব। এই যে দৃঢ়তার ভাব, যেটা উনি শ্রীরামকৃষ্ণর কেও জানিয়েছিলেন, সেটাতে বোঝা যায় যে তার মনোভাব কতটা আধুনিক ছিল। আর আধুনিকতার আরেকটা লক্ষণ যেটা হচ্ছে যুক্তিনিষ্ঠ মনের অধিকারী হওয়া। সব জিনিস যুক্তি দিয়ে বিচার করে তারপরে কথা বলা। আমরা জানি যখন 1898-99 সালে কলকাতায় প্লেগ হয়, তখন রামকৃষ্ণ মিশন সেই প্লেগ নিবারণে একদম নিবেদিতাকে, স্বামী সদানন্দকে নিয়ে নানা রকম ভাবে লেগেছিলেন, বহু অর্থ ব্যয় হতো। তো সেই সব দেখে স্বামীজি মনে মনে ঠিক করেছিলেন, যদি এরকম ইয়ে হয় তাহলে মঠ বিক্রি করে দেবো। তো এই কথা শ্রী মায়ের কাছে যাওয়ায় মা বলেছিলেন যে এরকম একটা সেবা কাজের মধ্যেই সব শেষ হয়ে যাবে, তা চলবে না। মা এই যে নিষেধ করেছিলেন, যেটা স্বামীজিকেও মানতে হয়েছিল, এটাই হচ্ছে একটা যুক্তিনিষ্ঠ মনের পরিচায়ক, যেটা আধুনিকতারই এক বৈশিষ্ট্য। আমরা জানি যে রামকৃষ্ণ মিশনকেও একবার মাঝে মধ্যেই তাদের, রামকৃষ্ণ মিশনের উপর ব্রিটিশ সরকারের একটা নজর থাকতো যে এখানে বোধহয় এইসব যুবকরা আসে, তারা মানে দেশ বিরোধী কাজকর্মে লিপ্ত, ইত্যাদি ইত্যাদি, এরম ভাবে একটা অপপ্রচারও চলেছিল। সেটাতে তৎকালীন বড় লাট, সে একটা যে তার বিজ্ঞপ্তি জারি করেছিল, সেটাতে অনেকের মনেই একটা ধারণা সৃষ্টি হয়, তাহলে তো একটা সমস্যার সৃষ্টি হবে, কি করা যাবে এই নিয়ে ভাবনা চিন্তার পর মা তখন নির্দেশ দিলেন যাতে স্বামী শারদানন্দ যান, বড়লাটের সঙ্গে দেখা করে সব ব্যাপারটা বুঝিয়ে বলেন যে রামকৃষ্ণ মঠ মিশনের উদ্দেশ্যটা কি, এবং এরা কোনো দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত নন। এবং সেটাই হয়েছিল, শারদানন্দজি যান, এবং সেখানে পরে লাট সাহেব তার ওই বিজ্ঞপ্তি উইথড্র করে নিয়েছিলেন। এই যে যুক্তিনিষ্ঠ মনের পরিচায়ক, যেটা আধুনিকতার একটা বৈশিষ্ট্য, সেটা মা সবসময় দিতেন। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা সেটা বুঝতে পারি। আর একটি ঘটনা আছে যেটা তো ওদের অনেকেরই জানা, মায়াবতীতে যে অদ্বৈত আশ্রম স্থাপন করা হয় স্বামীজির চেষ্টায়, সেখানে কোনো মূর্তি, ঠাকুরের মূর্তিও রাখা যাবে না, এটাই ছিল স্বামীজির নির্দেশ, কারণ অদ্বৈত ভাবের সাধনা সেখানে। কিন্তু কয়েকজন সেখানে
শ্রীরামকৃষ্ণের ছবি রেখে একটু পুজো টুজো করতেন, কিন্তু স্বামীজি একবার গিয়ে সেটা দেখে খুবই অখুশি হন এবং এটাতে যে আপত্তি জানান সেটা মানে স্বামীজি ব্যক্ত করেছিলেন। এরপরে স্বামীজি তার কিছুদিন পরেই তার দেহ যায়। স্বামীজির দেহ যায় 1902 সালের 4 জুলাই। তো তার কিছুদিন পর স্বামীজিরই এক শিষ্য, সে তার মনে একটা ব্যথা লেগেছিল যে ঠাকুরের মূর্তি এখানে, এই ফটো এখানে রাখা হয়েছে, এটা কি যে সরিয়ে দেয়া হলো, এটা কি ঠিক ইত্যাদি। সে দুম করে মাকে চিঠি লিখে বসলো যে এই সমস্যাটা জানিয়ে, এবং সেখানে মায়ের কি যুক্তিনিষ্ঠ সিদ্ধান্ত। মা লিখেছিলেন যে দেখো, তিনি মানে শ্রীরামকৃষ্ণ ছিলেন অদ্বৈতবাদী এবং তোমরা সবাই সেই কারণে অদ্বৈতবাদী, সুতরাং নরেনের ওই যে সিদ্ধান্ত সেটাই ঠিক। এটাতে যে সায় দিয়েছিলেন মা, এটা একটা অসাধারণ ব্যাপার, যুক্তিনিষ্ঠ মনের পরিচায়ক। ইভেন স্বামীজি যখন বিদেশ যাবেন, সেই সময় বিদেশ যাওয়া ছিল জাহাজে চড়ে, মানে কালাপানি পার হওয়া মানে বিশেষ গর্হিত কাজ, নিন্দনীয় হিন্দু সমাজে সেই সময়। তো যাই হোক, স্বামীজি তো যাবার আগে আমরা জানি সেই উনি কন্যাকুমারীতে বসে 3 দিন ধ্যান করেছিলেন। তারপরেও ফাইনাল একটা সিদ্ধান্ত নেবার জন্য মাকে চিঠি লিখেছিলেন এবং মা তাকে আশীর্বাদ জানিয়ে নির্দ্বিধায় বিদেশ যাত্রার অনুমতি দিয়েছিলেন। এই সিদ্ধান্তটাও, যেটা মা স্বামীজি সবসময় চিঠিতেও বলেছেন, অন্য জায়গাতেও বলেছেন, এই সিদ্ধান্তটাও ছিল সেই সময় মায়ের এক যুক্তি নির্ভর সিদ্ধান্ত। কেননা স্বামীজি যে বাইরে যাবেন সেটা তো খালি বিদেশ ভ্রমণ, সাইট সিইং এর জন্য নয়। তার যে উদ্দেশ্য ছিল ভারতের বাণী, অদ্বৈতের বাণী প্রচার করা এবং সেই মানে বিনিময়ে অর্থ সংগ্রহ করা, যেটা দিয়ে তিনি ভারতের দরিদ্র মানুষদের জন্য কাজ করবেন। এই সবগুলো মা জানতেন এবং সেই কারণেই স্বামীজিকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন। অনেক ছোটখাটো ঘটনা আছে যেখানে মায়ের এই যুক্তি নির্ভর মনের পরিচয় আমরা পাই। একবার বেলুড় মঠে একটি কর্মচারী চুরির জন্য বিতাড়িত হয়। স্বামীজি তাকে তাড়িয়ে দিয়েছিলেন। সে সোজা এসে মায়ের কাছে সব নিবেদন করে। তো মা সব শুনে স্যার আপনি করুন। আচ্ছা,
হ্যাঁ, মা সব শুনে সেই চুরির দায়ে ধৃত চাকরটিকে স্বামী প্রেমানন্দের সঙ্গে বেলুড় মঠে ফিরিয়ে নিয়ে যাবার নির্দেশ দেন। এবং স্বামী প্রেমানন্দজি যখন তাকে নিয়ে আসেন তখন স্বামীজি দেখে বলেন, দেখেছো বাবুরামদার কি কাণ্ড ইত্যাদি। তখন বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দজি মায়ের এই নির্দেশের কথা বলেন। মা তো জানতেন যে গরিব লোক, হয়তো চুরি করে ফেলেছে, কিন্তু তাকে এরকম ভাবে কর্মচ্যুত করা মানে তাকে আরো বিপদে ফেলা। তো মায়ের সেই উদার মন, সেই এটা বুঝতে পেরে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন। এবং স্বামীজির কমেন্ট ছিল যে বাবা, একেবারে তুই হাইকোর্টে গিয়ে উপস্থিত হয়েছিলি, অর্থাৎ মা ছিলেন যেন হাইকোর্ট। আসলে এই সমস্ত কারণেই যখন শ্রীরামকৃষ্ণ সংঘ তৈরি হয়, মানে মিশন, 1 মে 1897, সেই সময় স্বামীজি মাকে সংঘ জননী রূপে ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন যে সবকিছু কিন্তু আমাদের যা কিছু সব এই মায়ের উপরে, মায়ের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, যার পরিচয় আমরা বহু ঘটনার মধ্য দিয়ে পাই। মা সবসময় চাইতেন যে মানুষের সর্ববিধ উন্নতি হোক, বিশেষ করে নারীদের। সেই নারী জাগরণের জন্য তিনি কোনো ফ্ল্যাগ নিয়ে রাস্তায় নেমে কোনো কিছুই করেননি, কিন্তু তার কর্মধারা এবং সবকিছুই এমনভাবে উদ্বুদ্ধ করেছে এবং করে যাচ্ছে এখনো, যাতে ওই স্বামীজির সেই বক্তব্য সার্থক মনে হয় যে গার্গী মৈত্রেয়ী মাকে অবলম্বন করেই আরো তৈরি হবে। স্বনির্ভর নারীরা হলে, নিজের পায়ে যদি তারা দাঁড়াতে পারে, তাহলে সেটা শুধু তাদের পক্ষেই নয়, সমাজের পক্ষেও অনেক মঙ্গলদায়ক। মা আধুনিক ছিলেন কিনা, আধুনিকতার যে আমরা কতগুলো বৈশিষ্ট্যর কথা আলোচনা করেছিলাম, তার নিরিখে মায়ের জীবনের বহু ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই মা ডেফিনেটলি আধুনিকতার রোল মডেল। এবং তাকে শুধু আমাদের দেশে নয়, বিদেশেও বহু নারীরা এখন সেই হিসেবে দেখছে, নারী নয়, পুরুষ নারী সবাই, যে তিনি রিয়েলি ছিলেন আধুনিকতারই প্রতিমূর্তি, সংস্কার মুক্ত মনের অধিকারী। আমরা এইখানে একটু হয়তো কিছুটা জোকিংলি বলতে পারি, আজকাল বহু মেয়েরাই তাদের স্বামী নির্বাচন করেন নিজেরাই। এটা স্বাধীন মনোভাবের তাদের পরিচায়ক, স্বাধীন চেতা। তো এই সঙ্গে বলা যেতে পারে মা শারদাও কিন্তু তার স্বামী নির্বাচন করেছিলেন নিজেই, যদিও তখন তার বয়স খুবই কম, সেই ঘটনা আমরা জানি।
তো সেদিক থেকে সেই শিশু বয়স থেকেই কিন্তু তার এই আধুনিকতার পরিচয় আমরা পেয়ে যাই। যাই হোক, শুরু করেছিলাম নিবেদিতার কথা দিয়ে, আমি শেষ করতে চাই নিবেদিতারই একটি কথা দিয়ে, যেটা আবার ওই দ্য মাস্টার অ্যাজ আই স হিম ওই বইতেই পাওয়া যায়। নিবেদিতা সেখানে মা সম্বন্ধে লিখছেন, যত নূতন বা জটিল সমস্যাই তার কাছে উপস্থিত করা হোক না কেন, আমি তাকে কখনোই উদার ও মহৎ সিদ্ধান্ত নিতে কুণ্ঠিত হতে দেখিনি। এইটে নিবেদিতা বলেছিলেন। সুতরাং নিবেদিতার যে প্রশ্নবোধক উক্তি, যে মা কি পুরাতনের শেষ একজন, পুরাতন ভারতের যে ঐতিহ্য তার একজন বাহক, না নবীন আদর্শের অগ্রদূত, সেটা কিন্তু নিবেদিতাও নিজে ধীরে ধীরে সেটা অনুভব করেই এমন কথা লেখেন যে কোনো কঠিন সমস্যাই তার কাছে নিয়ে গেলে মা কোনো মহৎ এবং উদার সিদ্ধান্ত নিতে কুণ্ঠিত হতেন না। এটাই তো আধুনিকতার পরিচয়। যাই হোক, মায়ের এই আমরা ঘোষণা করি বা না করি, তার জীবন থেকে যে শিক্ষাগুলো নেওয়া যায়, সেটা যদি আজকের মানুষ, বিশেষ করে নারীরা নেয়, তাহলে যে শুধুমাত্র তারাই উপকৃত হবেন তা নয়, সমস্ত সমাজও আরো অগ্রগতির দিকে এগিয়ে যাবে। এটাই আমার ধারণা, এবং আমি 100% একমত যে মা খালি পায়ে হাঁটতেন, কোনো চটি পরতেন না, তার বেশভূষাও যেরকমই ছিল, সেই একটি কাপড় জড়িয়ে হাতে বালা থাকতো ইত্যাদি। কিন্তু যদি আমরা সেই চোখে দেখি, তাহলে দেখব যে ওই রকম ভাবে থেকেও তিনি কিন্তু প্রকৃতই আধুনিক মনের অধিকারিণী ছিলেন, এবং আধুনিকতাটা তার সঙ্গে সবসময় যেন সম্পৃক্ত হয়ে যায়। ধন্যবাদ, এখানেই আমি শেষ করছি আজ।